গুড ইভিনিং মাই ডিয়ার ফ্রেন্ডস। আমি অর্জুন, তোমরা দেখছো তোমাদের প্রিয় চ্যানেল লার্ন উইথ মি। আজকে অ্যাকচুয়ালি গলাটা আমার বসার 2 দিন থেকে শরীর খুব খারাপ, তো তারপরেও তোমাদের জন্য কিছু নিয়ে আসার চেষ্টা করেও করতে পারিনি। তো আজকে যদিও অনেকটা তোমার হচ্ছে গিয়ে একটু তোমার হচ্ছে ইমপ্রুভ হয়েছে, গলাটা একটু ঠিকঠাক হয়েছে। তো সেটা দিয়েই তোমাদের জন্য আজকে একটা খুবই ভালো স্পেশাল ক্লাস নিয়ে চলে আসছি। তো তোমরা কেউ ভিডিওটা স্কিপ করবে না, শুরুর থেকেই দেখবে। আর এখনো পর্যন্ত যারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেনি, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, যাতে এই ধরনের প্রত্যেকটা তোমার চাকরির জন্য যে সমস্ত জিএস পেপারগুলো থাকে বা জিকে যেটা থাকে সেটা এবং ইংলিশ, সেই সমস্ত সম্পূর্ণ ক্লাসগুলো তোমরা এখানে ফ্রি অফ কস্টে পেয়ে যাবে। ঠিক আছে। আমাদের যেটা মেইন টার্গেট বলেছিলাম তোমাদের, যে পিএসসি ডব্লিউবিপিএসসি ক্লার্কশিপ, ডব্লিউবিপিএসসি ক্লার্কশিপের আমি তোমাদেরকে বলেছিলাম যে A to Z সম্পূর্ণ ক্লাস আমি তোমাদের ফ্রি অফ কস্টে করাবো, এবং এমসিকিউ বেসিস থেকে শুরু করে সম্পূর্ণরূপে ডিটেলসে আমরা প্রবেশ করব। ঠিক আছে। তো যে সমস্ত এমসিকিউ গুলো নিয়ে আসবো সেগুলোর থ্রুতে যে সমস্ত ডেসক্রিপটিভ টাইপের প্রশ্ন হতে পারে বা ওর বাইরে যে সমস্ত ডেটা থাকতে পারে সেগুলো আমরা অ্যানালিসিস করব। তোমরা কেউ মিস করবে না ভিডিওটাকে, অবশ্যই শেয়ার করো। যারা এখনো দেখছো তোমরা, যে সমস্ত ভাই বোন রয়েছে, দাদা দিদি রয়েছে যারা পরীক্ষা দিচ্ছে বা দিবে, তাদেরকে শেয়ার করো, তাদেরও কাজে লাগুক। তো তোমরা সকলেই জানো যে 14 তোমার হচ্ছে গিয়ে জানুয়ারি পরীক্ষা হওয়ার কথা ছিল ফুডের এসআই এর, সেটাও পিছিয়ে গেছে। অর্থাৎ সেটা হতে চলেছে তোমাদের হচ্ছে গিয়ে মার্চ মাসে 16 তারিখ 17 তারিখ, সেটা বলে দিয়েছিলাম আমি। তো সেদিক থেকে তোমরা যদি এই ক্লাসগুলোকে মেনটেন করো রেগুলার বেসিস, তো তোমাদের ওই ফুড এসআই, ডব্লিউবিপিএসসি ক্লার্কশিপ, মিসলেনিয়াস সম্পূর্ণ 3টে পরীক্ষা দিয়ে তোমাদের কাজে লাগবে। এবং ইভেন তোমাদের হচ্ছে গিয়ে অনেকেই বিহারে স্টেটের তোমার হচ্ছে গিয়ে অ্যাপ্লাই করেছো, আজকে তার সেটা লাস্ট ডেট ছিল, সেখানেও তোমাদের হচ্ছে গিয়ে জিএস এর একটা কিন্তু পোর্শন আছে, সেই পোর্শনেও তোমাদের এই সমস্ত জিকে গুলো কিন্তু কাজে লাগবে। তোমরা কেউ মিস করবে না। চলো আজকের যেটা মেইন টপিক সেটা নিয়ে আমরা আলোচনা শুরু করি। তো আজকের যে প্রশ্নগুলো আমি বাছাই করে নিয়ে এসেছি, এবং ভালো করে শোনো তোমরা, এই প্রশ্নগুলো অ্যাকচুয়ালি হচ্ছে গিয়ে ডব্লিউবিসিএস এর এবং তোমার হচ্ছে গিয়ে সিজিএল এর যে সমস্ত প্রশ্নগুলো হয় সেগুলোর একটা প্র্যাকটিস সেট থেকে আমি কালেক্ট করে করে এই সমস্ত প্রশ্ন অনেকটা খেটে খেটে এই প্রশ্নগুলোকে কালেক্ট করেছি। তো তোমরা কেউ মিস করবে না, অবশ্যই চ্যানেলটাকে ফলো করবে। আর ভিডিওতে নতুন হলে আবার তো বলছি সাবস্ক্রাইব করে দেবে। তো কি বলছে প্রথম প্রশ্ন আমাদের, তড়িৎ প্রবাহের এসআই একক। ঠিক আছে। তড়িৎ প্রবাহের যে এসআই একক রয়েছে, এখানে 4টে অপশন দিয়েছে, 4টের মধ্যে কোনটা সেটা বলেছে। লাক্স, 2 নম্বর সিমেন্স, 3 নম্বর ক্যান্ডেলা, 4 নম্বর মোল। এই 4টে অপশনের মধ্যে কোনটা হবে তোমরা করার চেষ্টা করো। 2 সেকেন্ড স্কিপ করো, সরি স্কিপ নয়, পজ করো বা স্টপ করো, করে তোমরা অপশনটা করার চেষ্টা করো, তারপর আমি বলে দিচ্ছি। তো অ্যাকচুয়ালি এটার উত্তর হবে সিমেন্স। ঠিক আছে। তাহলে তড়িৎ প্রবাহের এসআই একক কি? সিমেন্স। এবার এখানে বাকি যে সমস্ত অপশনগুলো আছে সেগুলো আমরা একটু দেখে নিচ্ছি। এখানে ভালো করে দেখো তোমরা, ক্যান্ডেলা রয়েছে। এই ক্যান্ডেলা কার একক? ক্যান্ডেলা হচ্ছে না গিয়ে আলোক তীব্রতার একক। ঠিক আছে, লিখে রাখো তোমরা, আলোক তীব্রতার একক। ঠিক আছে, এর একক হচ্ছে গিয়ে ক্যান্ডেলা। বুঝতে পেলাম। পরে যে আমাদের অপশনটা রয়েছে মোল, এটা কার? এটা হচ্ছে গিয়ে পদার্থের পরিমাণের একক। ঠিক আছে, পদার্থের পরিমাণের একক, পদার্থের পরিমাণের একক। ঠিক আছে, তোমাদের যদি লেখা বুঝতে অসুবিধা হয় তোমরা শুনে লেখার চেষ্টা করবে। আর ক্লাসটাকে প্রত্যেককে বলছি, ক্লাসগুলোকে খাতায় লিখে রাখো। ঠিক আছে, নইলে এই ক্লাসগুলো পরীক্ষার আগে আগে তোমরা রিভিশন করতে পারবে না, কোন ভিডিও কোথায় আসবে মানে মাথা খারাপ হয়ে যাবে। তো তোমরা যদি একটা খাতার মধ্যে নোট ডাউন করে রাখো জিনিসগুলো, প্লাস এই অপশনগুলোর সম্পর্কে ডিটেলস যেটা আমি কিছু এক্সট্রা ডেটা দেওয়ার চেষ্টা করছি সেগুলো যদি তোমরা লিখে রাখো, তাহলে তোমাদের ক্লাসটা আরো ভালো লাগবে। এবং পরবর্তী সময় যখন তোমরা রিভিশন করবে, অনেকটা তোমার ভিতরে সেগুলোকে এনগেজ করতে পারবে তোমরা। 2 নম্বর কি বলেছে? 2 নম্বর দেখো, ধর্মসূত্রের 2টি ভাগ রয়েছে, ভাগ দুটো কি কি? সিম্পল একটা কোশ্চেন রেখেছি, সেখানে কোনো এক্সপ্লেনেশন রেখে রাখিনি। ঠিক আছে, এক্সট্রা পরিশ্রম আজকে আর বেশি শ্রম করিনি। কি বলেছে? 1 নম্বর অপশন মুক্ত সুক্ত ও সূত্র, 2 নম্বর অপশন ধর্ম মন্ত্র ও ধর্ম, 3 নম্বর অপশন দর্শন ও উপনিষদ, 4 নম্বর অপশন আমাদের বেদাঙ্গ ও দর্শন। এই 4টে অপশনের মধ্যে তোমাদের কোনটা অপশন ঠিক মনে হচ্ছে তোমরা পজ করে করার চেষ্টা করো, আমি করে দিচ্ছি।
তো কি হবে তাহলে বলো তোমরা? অপশন উত্তর হবে এটা হচ্ছে গিয়ে ডি নাম্বার, অর্থাৎ বেদাঙ্গ আর দর্শন। ধর্মসূত্রের দুটি ভাগ, একটা হচ্ছে বেদাঙ্গ, অপর ভাগটার নাম কি? দর্শন। ক্লিয়ার হলো? এরপরে যেটা আমাদের নেক্সট কোশ্চেন রয়েছে, নেক্সট কোশ্চেন কি রয়েছে? নিচের কোনটি ভারতের ইম্বাহ নয়? এখানে চারটা ইম্বাহের নাম দেওয়া রয়েছে। চারটা ইম্বাহের মধ্যে কোন ইম্বাহটা তোমাদের ভারতের মধ্যে অবস্থিত নয় সেটা বের করো। একটা রয়েছে ইস্পার, একটা হচ্ছে জেমু, একটা বিয়াপো, আর একটা হচ্ছে সিয়াচেন। এই চারটের মধ্যে কোনটা ভারতের নয় তোমরা করার চেষ্টা করো। 2 সেকেন্ডের সময় নাও, করার চেষ্টা করো, ঝটপট করে ফেলবে, কেউ দেরি করবে না। যত তাড়াতাড়ি করবে তোমরা তত তাড়াতাড়ি এগিয়ে যাওয়া যাবে। তো উত্তর কি হবে? এটার উত্তর হবে কি? হিসপার। এবার আমরা এখান থেকে এক্সট্রা ডেটা কি পেতে পারি? এই হিসপার সম্পর্কে 2-4টা ডেটা জেনে নিই আমরা। হিসপারটা কোথায় অবস্থিত? হিসপার ভালো করে শোনো। কারাকোরাম পর্বত, সবাই সবাই শুনেছো তোমরা? কারাকোরাম পর্বত, ঠিক আছে? এই কারাকোরাম পর্বত, এই কারাকোরাম পর্বতে কিন্তু রয়েছে হিসপার। বুঝতে পেলাম? এই কারাকোরাম পর্বতের মধ্যে রয়েছে এই হিমবাহটা, যেটার নাম হচ্ছে হিসপার। এবং এই হিসপার বর্তমানে যেটা রয়েছে পাকিস্তানে। বুঝতে পেলাম? এটা কোথায় রয়েছে? পাকিস্তানে। সেই জন্যই তো প্রশ্ন দিয়েছে নিচের কোনটি ভারতের হিমবাহ নয়। এটা কোথায় অবস্থিত? পাকিস্তানে। কোন পর্বতে অবস্থিত? কারাকোরাম পর্বতে অবস্থিত। এক্সট্রা ডেটা আমাদের হয়ে গেল। 4 নম্বরে কি বলেছে? 4 নম্বরে কি বলেছে? 21শে মার্চ দিন ও রাত সমান হয় কোথায়? মকর ক্রান্তি রেখায়, কর্কট ক্রান্তি রেখায়, নিরক্ষরেখায়। তিনটার মধ্যে কোন অপশনটা হবে? তোমরা পজ করে করার চেষ্টা করো, আমি তো অবশ্যই করে দিচ্ছি। তো দেখো তোমাদের ভালো করে শোনো, মকর ক্রান্তি রেখা, কর্কট ক্রান্তি রেখা, নিরক্ষরেখা, এই তিনটার মধ্যে সঠিক উত্তর হবে তোমাদের হচ্ছে গিয়ে নিরক্ষরেখা। কি হবে উত্তর? নিরক্ষরেখা। এবার তোমাদের দুটো কথা বলে নেই, তোমরা যারা ভিডিও দেখছো তোমরা 10-এর মধ্যে কটা কোশ্চেন ঠিক করতে পারছো অবশ্যই কমেন্ট বক্সে জানাবে আমাকে, ঠিক আছে? কোশ্চেনগুলো না সহজ করেছি না টাফ, একটা মডারেট লেভেলে কোশ্চেন রেখেছি। যত তোমরা বেশি পড়বে এই কোশ্চেনগুলোকে তত বেশি সহজ মনে হবে। তো তোমরা 10টার মধ্যে কটা সঠিক করতে পারছো কমেন্ট বক্সে কিন্তু জানাবে, ঠিক আছে? তো আমরা যেখানে ছিলাম, 21শে মার্চ দিন ও রাত সমান হয় মকর ক্রান্তি রেখায়, কর্কট ক্রান্তি রেখায়, নিরক্ষরেখায়। এই তিনটার মধ্যে উত্তর আমাদের কি? নিরক্ষরেখায়। এবার প্রশ্ন হচ্ছে গিয়ে এখান থেকে এক্সট্রা ডেটা কি পেতে পারি? এখান থেকে এক্সট্রা ডেটা হচ্ছে গিয়ে এই নিরক্ষরেখায় শুধু 21শে মার্চ কি দিন রাত্রি সমান হয়? না, আরো একটা দিন রয়েছে, সেটা কি? 23শে সেপ্টেম্বর, ঠিক আছে? 23শে সেপ্টেম্বর। এই দিনটাতেও কি হয়? নিরক্ষরেখায় দিন রাত্রি সমান হয়। তার কারণটা কি? তার কারণ হচ্ছে গেলে ওই দিন, ওই দুটো দিন 21শে মার্চ 23শে সেপ্টেম্বর, এই দুটো দিন নিরক্ষরেখায় সূর্য কি হয়? আপাততভাবে, সূর্যের যে রশ্মিটা সেটা আপতিত হয় সরাসরিভাবে। যার জন্য কি হয়? সূর্যের সে রশ্মিটা আপাতিত তোমার হচ্ছে গিয়ে সরাসরি আপতিত হয় জন্য এই নিরক্ষরেখায় দিন ও রাত 21শে মার্চ 23শে সেপ্টেম্বর এই দুটো দিন, দিন ও রাত সমান হয়। বুঝতে পেলাম? আমাদের নেক্সট কোয়েশ্চেন, প্রথম ভারতীয় মিস ওয়ার্ল্ড, প্রথম ভারতীয় মিস ওয়ার্ল্ড, অর্থাৎ মিস ওয়ার্ল্ড বলতে আমরা সকলেই জানি বিশ্ব সুন্দরী যেটাকে আমরা বলে থাকি। তো সেটা ভারতের দিক থেকে কে প্রথম হয়েছিল? অপশন দেখো তোমাদের জন্য, অপশন রয়েছে নার্গিস দত্ত, ডায়ানা হেভেন, রীতা ফারিয়া, তরু দত্ত। এদের মধ্যে কোন অপশনটা হবে তোমরা করার চেষ্টা করো, আমি পরে বলে দিচ্ছি। তো এটার অপশন কি হবে ভালো করে দেখো তোমরা, তোমরা এটাকে করার চেষ্টা করবে। নার্গিস দত্ত, ডায়ানা হ্যাভেন, রীতা ফারিয়া, তরু দত্ত। ক্লিয়ার? তো সেখান থেকে যদি আমরা ভালো করে লক্ষ্য করি এটার উত্তর দাঁড়াচ্ছে হচ্ছে রীতা ফারিয়া। রীতা ফারিয়া কিন্তু আমাদের ভারতীয় বংশোদ্ভূত এবং ভারতের প্রথম নারী যে কিনা মিস ওয়ার্ল্ড হয়েছিল, ঠিক আছে? এই মিস ওয়ার্ল্ড। এবার এখান থেকে আমরা এক্সট্রা ডেটা কি রয়েছে? এখান থেকে এক্সট্রা ডেটা হতে পারে যে বর্তমান মিস ওয়ার্ল্ডকে, বর্তমান মিস ওয়ার্ল্ডকে, বর্তমান মিস ওয়ার্ল্ড হচ্ছে গিয়ে
ভালো করে নামটা দেখে নাও, ক্যারোলিনা, ক্যারোলিনা, ঠিক আছে, ক্যারোলিনা, হ্যাঁ, বিজ আহ, বি- ক্যারোলিনা বেলিস্কা, এরকম একটা ওয়ার্ড আছে, না ওয়ার্ডটা সঠিক মনে পড়তেছে না আমার, ঠিক আছে, ক্যারোলিনা বেলিস্কা, এরকম এরকমই হবে আর কি। তো এই মহিলা, তিনি হচ্ছেন গিয়ে আবার পোল্যান্ডের বাসিন্দা, ঠিক আছে, পোল্যান্ডের বাসিন্দা। তো বোঝাতে পেলাম, ক্যারোলিনা তোমার হচ্ছে বেলিস্কা, এই হচ্ছে গিয়ে, এই মহিলা হচ্ছে গিয়ে কোথাকার, পোল্যান্ডের। গেল। এরপর যে প্রশ্ন রয়েছে আমাদের, আয়তনের দিক থেকে ভারতের বৃহত্তম রাজ্য, ভারতের বৃহত্তম রাজ্য কোনটা? রাজস্থান, মহারাষ্ট্র, মধ্যপ্রদেশ, কর্ণাটক। যে চারটা রাজ্যের নাম দিয়েছি আমি, এই চারটা রাজ্যের মধ্যে কোন রাজ্যটা ভারতের সব থেকে বৃহত্তম আয়তনের দিক থেকে? ক্লিয়ার। এবার আয়তনের দিক থেকে যদি আমরা খেয়াল করি, তো আয়তনের দিক থেকে তোমরা দেখো, করার চেষ্টা করো, 2 সেকেন্ড পজ করো, পজ করে করার চেষ্টা করো। তো সঠিক উত্তর বলে দিচ্ছি আমি, অপশন এ। অপশনে কি বলা আছে? রাজস্থান। এই রাজস্থান আয়তনের দিক থেকে, তাহলে রাজস্থান হচ্ছে গিয়ে আমাদের ভারতের বৃহত্তম রাজ্য। এক্ষেত্রে আমরা বলে দেই এর আয়তনটা কত রয়েছে। রাজস্থানের আয়তনটা রয়েছে, লিখে রাখো তোমরা, 3,42,239 বর্গ কিমি। একদম মুখস্থ করে নাও, ঠিক আছে। তাহলে কি হলো? তাহলে হচ্ছে গিয়ে আয়তনের দিক থেকে ভারতের বৃহত্তম রাজ্য কি? রাজস্থান, যার আয়তন কত? 3,42,239 কিমি, নয় কিন্তু বর্গ কিমি, মাথা রাখবে। এখানেও তোমাদের যারা কোশ্চেন সেটার, তারা কিন্তু এইভাবেও কোশ্চেন সেট করে, এত কিমি দিয়ে দিল, কোনো একটা অপশনে বর্গ কিমি দিয়ে দিল, তো যেখানে বর্গ কিমি থাকবে সেই জায়গায় আমাকে ফাইন্ড আউট করতে হবে। তো আমাদের নেক্সট কোশ্চেন কি রয়েছে? নেক্সট কোশ্চেন রয়েছে, সিংকোনা গাছের বাকলে পাওয়া যায়, সিংকোনা গাছের বাকলে, বাকলে বলতে ছালে, কি পাওয়া যায়? ডাটুরিন, অপশন এ, অপশন বি নিকোটিন, অপশন সি রেসারপিন, অপশন ডি কুইনাইন। আমাদের চারটা অপশনের মধ্যে তোমরা নিজেরা করার চেষ্টা করো, 2 সেকেন্ড ভিডিওটাকে পজ করো, করে করার চেষ্টা করো, কোন অপশনটা ঠিক হবে, এ নাকি বি নাকি সি নাকি ডি? উত্তর আমি বলে দিচ্ছি, উত্তর হবে হচ্ছে গিয়ে অ্যাকচুয়ালি কুইনাইন। তাহলে সিংকোনা গাছের বাকল অর্থাৎ ছালে কি পাওয়া যাচ্ছে, কোন উপক্ষার পাওয়া যাচ্ছে, এগুলো সব কিন্তু উপক্ষার এক একটা করে, ঠিক আছে। ডাটুরিন, নিকোটিন, রেসারপিন, কুইনাইন, এগুলো সব এক একটা করে উপক্ষার। তো কোন উপক্ষারটা পাবো আমরা? সিংকোনা গাছের ছালে কুইনাইন। এবার প্রশ্ন হচ্ছে গিয়ে, কুইনাইনটা অ্যাকচুয়ালি কি কাজে লাগে? কুইনাইনটা ভালো করে শোনো, কুইনাইন অ্যাকচুয়ালি লাগছে হচ্ছে কি আমাদের কি বলবো, ম্যালেরিয়ার ওষুধ তৈরিতে কাজে লাগে। কুইনাইন কিসে কাজে লাগে? এগুলো মুছে দিলাম, হ্যাঁ, তোমাদের যদি লেখা হয়ে থাকে তো মুছলাম। তো কুইনাইন কি কাজে লাগে? কুইনাইন হচ্ছে গিয়ে ম্যালেরিয়ার ওষুধ তৈরিতে, মশা কামড়ালে যেটা হয়, সেই ম্যালেরিয়ার ওষুধ তৈরিতে কাজে লাগে কুইনাইন, ঠিক আছে। ম্যালেরিয়ার ওষুধ তৈরিতে কাজে লাগে, মাথায় রেখো কিন্তু, ঠিক আছে। এরপরে বাকি তিনটে রয়েছে, এই তিনটেও বলে দিচ্ছি তোমাদের। ডাটুরিন, ডাটুরিন, ডাটুরিন কোন গাছে, কোন উদ্ভিদে পাওয়া যায় ডাটুরিন? তোমরা বলো, ডাটুরিন কোন উদ্ভিদে পাওয়া যায়? ভালো করে শোনো, ডাটুরিন পাওয়া যাচ্ছে গিয়ে ধুতুরা গাছে, ধুতুরা গাছে, ঠিক আছে, ধুতুরা গাছের কোথায়? ধুতুরা গাছের কোথায়? ছালে? না, কোথায় তাহলে? পাতায়, পাতায়, আর কোথায়? আর হচ্ছে ফলে, মাথায় রেখো কিন্তু, হ্যাঁ। তাহলে ধুতুরা গাছের পাতায় আর ফলে পাওয়া যায় কি? ডাটুরিন। এবার প্রশ্ন হচ্ছে, এই ডাটুরিন যে উপকারটা রয়েছে, এই উপকার দিয়ে কি তৈরি হয় জানতে হবে আমাদের। আমাদের যারা বয়স্ক লোক আমরা, অনেকেরই হাঁপানির সমস্যা হয়, ঠিক আছে। সেই হাঁপানির ওষুধ যে আমরা খাই, সেই হাঁপানির ওষুধ তৈরিতে কিন্তু এই ডাটুরিন কাজে লাগে। এই ডাটুরিন নামক উপকারটা কোথায় তাহলে পাওয়া যায়? ধুতুরা গাছের পাতায় আর ফলে, এখান থেকেই তৈরি হয় তোমার হচ্ছে গিয়ে হাঁপানির ওষুধ। বোঝা গেল। এরপরে রয়েছে নিকোটিন। এই নিকোটিনটা কোথায় পাওয়া যায়? এটা খুবই সহজ, আমরা যে তামাক চাষ করি, সেই তামাক গাছের পাতায় পাওয়া যায় নিকোটিন। এই নিকোটিন দিয়ে কি তৈরি হয়? নিকোটিন হচ্ছে গিয়ে তামাক গাছের পাতায়, ঠিক আছে। নিকোটিন কি কাজে লাগে? তামাক গাছের পাতায় পাওয়া যায়, ঠিক আছে, লিখে দিচ্ছি, তোমরা লিখে নাও, পাতায়, হ্যাঁ, তামাক গাছের পাতায়।
এবার প্রশ্ন হচ্ছে নিকোটিন কোন কাজে লাগে? এর কাজটা কি? এর কাজ হচ্ছে গিয়ে মাদক দ্রব্য তৈরি করা। বোঝা গেল? মাদক দ্রব্য তৈরিতে নিকোটিন কাজে লাগে। গেল। এরপর রয়েছে আমাদের রেসারপিন। এই রেসারপিনটা কি? এটাও একটা উপক্ষার। এই উপক্ষার কোথার থেকে তৈরি হয়? অ্যাকচুয়ালি কোন উদ্ভিদে পাওয়া যায় রেসারপিনটা? সর্পগন্ধা গাছে। ঠিক আছে, সর্পগন্ধা গাছের মূলে, গাছে নয়। ঠিক আছে, সর্পগন্ধা গাছের, সর্পগন্ধা গাছের মূলে। ওকে, গাছের মূলে। আমার কথাগুলো যদি বুঝতে অসুবিধা হয় তোমরা আমাকে কমেন্ট করে বলবে, ঠিক আছে? কারণ গলাটা অনেকটা বসে গেছে। হ্যাঁ, আশা করি তোমরা চেষ্টা করবে, একটু বোঝার সহযোগিতা করবে, নইলে বোঝানো মুশকিল। তো রেসারপিন কোথায় পাওয়া যায়? সর্পগন্ধা গাছের মূলে। এবার প্রশ্ন হচ্ছে রেসারপিন দিয়ে কি হয়? রেসারপিন দিয়ে কি হয়? রেসারপিন দিয়ে অনেক বড় ওষুধ তৈরি হয়, যেটা আজকালকার দিনে বর্তমান যেটা কম বেশি সকলেরই আছে। সেটা কি? আমরা সকলেই বলি কি সেটা? ব্লাড প্রেশার। ঠিক আছে, ব্লাড প্রেশার। এই ব্লাড প্রেশার কি? উচ্চ রক্তচাপ। উচ্চ রক্তচাপ আমাদের শরীরে যখন রক্তে একটা চাপ বেড়ে যায় সেটাকে আমরা কি বলি? ব্লাড প্রেশার, অর্থাৎ রক্তের চাপটা বেড়ে গেল। ঠিক আছে, এই উচ্চ রক্তচাপের ওষুধ তৈরিতে রেসারপিন ব্যবহার করা হয়। অর্থাৎ উচ্চ রক্তচাপের ওষুধ তৈরিতে রেসারপিন নামক যে উপকারটা রয়েছে, সেই রেসারপিন দিয়ে উচ্চ রক্তচাপের যে ওষুধ তৈরি হয় সেটা কিন্তু রেসারপিনের জন্যই হয়। গেল? তাহলে আমাদের গেল 7 নাম্বার। 8 নাম্বার অপশনে কি বলে রয়েছে দেখো, বিহু। এটা একটা নৃত্য, সকলে আমরা জানি, নাচ যেটাকে বলি আমরা। সেই বিহু নৃত্য কোথায় দেখা যায়? ত্রিপুরা অপশন এ, অপশন বি আসাম, অপশন সি উড়িষ্যা, মেঘালয়। এই 4টে রাজ্য রয়েছে। কোন রাজ্যে আমাদের বিহু নৃত্যটা দেখা যায়? তোমরা সকলে জানো, কমেন্ট করে জানাও আমাকে। আর অবশ্যই অপশনটা করার চেষ্টা করো, 10টার মধ্যে কয়টা ঠিক হলো করার চেষ্টা করো। ভিডিওটাকে পজ করো, উত্তর করার চেষ্টা করো। এটা অ্যাকচুয়ালি উত্তর বলে দিচ্ছি আমি, সময় নষ্ট করছি না আর। এটা উত্তর হচ্ছে কি আসাম। তাহলে বিহু নৃত্য কোথায় দেখা যায়? আসামে। বাকিগুলো আমাদের জানা দরকার, না জানলে আর এক্সট্রা ভিডিও আর এক্সট্রা ডেটা কি জানলাম? ঠিক আছে, এই ভিডিওতে, এই ক্লাসে তোমাদের এমসিকিউ থেকে শুরু করে যে সমস্ত এক্সট্রা ডেটা আমি দিচ্ছি, যে এক্সট্রা ডেটাগুলো প্রোভাইড করছি, সেইগুলোকে প্রত্যেকে লিখে রাখবে। পরীক্ষায় কিন্তু প্রচুর কাজে লাগবে তোমাদের। ঠিক আছে, তো বিহু নৃত্য দেখা যাচ্ছে আমাদের আসামে। ত্রিপুরায় তাহলে কি দেখা যাচ্ছে? ত্রিপুরায় দেখা যাচ্ছে হচ্ছে গিয়ে বিজু নৃত্য। বোঝাতে পেলাম? বিজু নৃত্য। আর একটা কি? আর একটা হচ্ছে গাজন। ঠিক আছে, একটা বিজু আর একটা গাজন। এই নৃত্য দেখা যায় কোথায়? ত্রিপুরায়। ক্লিয়ার হলো? উড়িষ্যায় কি নৃত্য দেখা যায়? এগুলো মুছে দেয়, হ্যাঁ মুছে দেই, তোমরা লিখে নিয়েছো নিশ্চয়ই। না লিখলে মিস করে গেছো। ঠিক আছে, যেটা সিরিয়াস কথা। অনেকেই ক্লাসটা করছো কিন্তু ক্লাসটা করে শুধু শুনেই যাচ্ছ, তাদেরকে বলছি পস্তাতে হবে বন্ধু। এ লিখতে হবে, খাতায় লিখে রাখো, বেশিক্ষণ সময় লাগে না। খাতায় লিখে রাখলে পরীক্ষায় আগে আগে তোমরা শুধু রিভিশনটা একবার করে নিও, তারপর দেখবে কত ভালো রেজাল্ট হয়। আবার বলছি, পড়াশোনা যা করছে তার থেকে 1000 গুণ বেশি তোমাদের রিভিশনটা প্রয়োজন। একটা বই যদি তোমরা একবার মুখস্থ করে যাও আর রিভিশন করলে না, তাহলে কিন্তু রেজাল্ট ভালো হবে না। তোমাদেরকে রেজাল্ট ভালো করতে হলে রিভিশন 1000 বার করতে হবে। দ্যাটস মিনস 1 টাইম রিডিং অ্যান্ড 10 টাইম রিভিশন। ঠিক আছে, তো তোমাদের যেটা বলছিলাম, বিহু নৃত্য দেখা যাচ্ছে আসামে, ত্রিপুরায় দেখা যায় বিজু আর গাজন। উড়িষ্যায় তাহলে কি দেখা যায়? উড়িষ্যায় দেখা যাচ্ছে হচ্ছে ঘুমর। ঘুমর নাম শুনেছো তোমরা সকলে, ঘুমর নৃত্য। আর একটা উড়িষ্যায় খুব ফেমাস নৃত্য, সকলেই নাম জানো তোমরা, ছৌ নৃত্য। বিভিন্ন সিনেমায়, চলচ্চিত্রে দেখা যায় এই নৃত্যটা। ঠিক আছে, বিশেষ করে তোমার হচ্ছে গিয়ে কি বলবো, সাউথ ইন্ডিয়ার যে সমস্ত সিনেমাগুলো হয় সেই সমস্ত সিনেমায় এই ছৌ নৃত্যের অনেক সিন থাকে। বুঝতে পেলাম? তাহলে ঘুমর আর হচ্ছে গিয়ে ছৌ, এই দুটো কিন্তু উড়িষ্যার বিখ্যাত নৃত্য। মেঘালয়ে তাহলে কি দেখা যায় সেটাও জানা দরকার। মেঘালয়ে যে নৃত্য দেখা যায়, তোমরা একটু কম্প্রোমাইজ করার চেষ্টা করবে, গলাটা আবার বসে গেছে।
মেঘালয়ে যে নৃত্য দেখা যায় সেটার নাম হচ্ছে লহ। মেঘালয়ে নৃত্য কোন নৃত্য দেখা যায়? লহ। আরও একটা রয়েছে, সেটার নাম কি? নংক্রেম। নংক্রেম মনে থাকবে, নাম উচ্চারণ করতে যেন দাঁত না ভেঙে যায়। ঠিক আছে, তো কি হলো, মেঘালয়ে দেখা যাচ্ছে লহ নৃত্য, আর একটা কোন নৃত্য দেখা যাচ্ছে? নংক্রেম। গেল। আমাদের নেক্সট কোশ্চেন, ভাস্কো দা গামা কত সালে ভারতে আসে? ভাস্কো দা গামার সম্পর্কে আমরা ক্লাস 6, 7, 8-এ পড়েছি, আবার পড়তে হচ্ছে। এইটাই হচ্ছে মজা। যারা ক্লাস 10 পর্যন্ত, মাধ্যমিক উচ্চ মাধ্যমিক পর্যন্ত ঠিকঠাক পড়াশোনা করেনি, তাদের এখন মানে কি বলবো, অথই জ্বলে পড়ে যাওয়ার মতো পরিস্থিতি। যারা ওই সময়টা ঠিকঠাক পড়াশোনা করেছে, বাংলা, ইংরেজি, ইতিহাস, ভূগোল, বিজ্ঞান, তাদের কিন্তু যে কোনো পরীক্ষা ক্র্যাক করা একটু সহজ তুলনামূলক। তো ভাস্কো দা গামা সম্পর্কে আমরা পড়েছিলাম। ভাস্কো দা গামা কত সালে এসেছিল? সালটা এখানে দেখো, 1498 একটা, 1474 একটা, 1505 একটা, 1526। কোন অপশনটা ঠিক হবে? উত্তর বলো ফটাফট, একদম দেরি করা যাবে না তোমাদের আর। তো অপশন আমি বলে দিচ্ছি, 1498। ঠিক আছে, কোন উত্তরটা হবে সঠিক? 1498। এখান থেকে আমরা এক্সট্রা ডেটা কি পেতে পারি? এক্সট্রা ডেটা পেতে পারি, কি পেতে পারি? এই ভাস্কো দা গামা কোথাকার নাবিক, এটা আমরা জানবো। কোথাকার নাবিক? পর্তুগিজ নাবিক। ঠিক আছে, পর্তুগিজ পর্তুগিজ নাবিক। বুঝতে পেলাম। এবার তিনি কোথার থেকে এসেছেন? সেই পর্তুগিজ থেকে এসেছেন। তো পর্তুগিজ থেকে কোথায় এসেছেন? ভারতে। ভারতের কোথায় সেটাও জানা দরকার। ভারতের পশ্চিম উপকূলে, মনে রেখো সবাই, পশ্চিম উপকূলে। পশ্চিম উপকূলে কোন জায়গায়? কালিকট বন্দরে, এটাও জেনে রেখো। ঠিক আছে, কালিকট বন্দরে। তাহলে ভারতের পশ্চিম উপকূলে কোথায় এসেছিল? কালিকট বন্দরে। এরপরে আমাদের নেক্সট কোশ্চেন, বুদ্ধচরিত কে রচনা করেছে? বুদ্ধচরিত কে রচনা করেছে? প্রথম অপশন বাণভট্ট, তার অপশন প্রথম চন্দ্রগুপ্ত, ইন্দিরা গান্ধী, অশ্ব ঘোষ। এই চারটার মধ্যে কোনটা হবে তোমরা নিজেরা করার চেষ্টা করো। পজ করো ভিডিওটাকে, করে নিজে করার চেষ্টা করো। আবার বলছি তোমাদেরকে, সত্যি যদি চ্যানেল থেকে সামান্যতম তোমাদের কাজে লাগে, তো ভিডিওটাকে শেয়ার করো বন্ধুদের মধ্যে। ভাই বোন যারা রয়েছে তাদেরকে অন্তত শেয়ার করো, তারাও অন্তত বেনিফিটটা নিক। ঠিক আছে, আর অবশ্যই চ্যানেলে নতুন যদি হয়ে থাকো, এখনো সাবস্ক্রাইব যদি না করে থাকো, ঝটপট আগে সাবস্ক্রাইব করে বেল আইকনটাকে বাজিয়ে দাও। ঠিক আছে, তো আমাদের যেটা অপশন সেটা হচ্ছে কি অশ্ব ঘোষ। তাহলে বুদ্ধ চরিত্র কে রচনা করে? অশ্ব ঘোষ। ঠিক আছে, এখান থেকে আমরা বাণভট্টের সম্পর্কে আরেকটা দুটো জিনিস জেনে নেই। বাণভট্টের রচনা করা দুটো গ্রন্থ, একটার নাম হচ্ছে হর্ষচরিত। হর্ষচরিত, ক্লিয়ার। আর একটা কি? কাদম্বরী। বুঝতে পেলাম। হর্ষচরিত কাকে নিয়ে লিখেছিল? বাণভট্ট। বাণভট্ট হর্ষচরিত কাকে নিয়ে লিখেছিল? তৎকালীন দিনে ভারতের একটা বিখ্যাত সম্রাট, নাম কি? হর্ষবর্ধন। সেই হর্ষবর্ধনের জীবন কাহিনী নিয়ে লিখেছিল হচ্ছে গিয়ে হর্ষচরিত। আর কাদম্বরী, এই কাদম্বরী উপন্যাসটা হচ্ছে গিয়ে তৎকালীন দিনে বিশ্বের প্রথম উপন্যাস, মনে থেকেছিল। তাহলে বিশ্বের প্রথম উপন্যাস যদি বলে, কি নাম? কাদম্বরী। কার লেখা? বাণভট্টের লেখা। তাহলে এই সমস্ত ডেটাগুলো আমাদের হয়ে গেল জানা। পরে বলা আছে প্রাকৃতিকভাবে সবচেয়ে ভারী উপাদান কোনটা? একটা অ্যালুমিনিয়াম, একটা লোহা, একটা ইউরেনিয়াম, একটা সিলিকন। তাহলে কোন উপাদানটা সব থেকে ভারী প্রাকৃতিকভাবে? প্রাকৃতিকভাবে ইউরেনিয়াম সব থেকে ভারী, মনে রেখো কিন্তু। হ্যাঁ, ইউরেনিয়াম সব থেকে ভারী। আর ডিটেলসে যাচ্ছি না, অনেকটা বড় ভিডিও হয়ে গেছে। অমর্ত্য সেন কত সালে নোবেল পুরস্কার পায়? অমর্ত্য সেন কত সালে নোবেল পুরস্কার পায়? অপশন হচ্ছে গিয়ে 1498, 1998, 1978, 1993, 1967। কোন অপশনটা ঠিক হবে? অপশন হবে হচ্ছে গিয়ে তোমাদের বলে দিই একবারে। অপশন এ 1998। 1998-এ অমর্ত্য সেন নোবেল পুরস্কারটা পায়। প্রশ্ন হচ্ছে কিসের উপর পায়? ও অর্থনীতিতে কিন্তু পায়। হ্যাঁ,
এটা জেনে রাখো। অর্থনীতিতে পায় নোবেল পুরস্কার। তো এই গেল আজকের আমাদের ক্লাস। তোমাদের কতটা ভালো লাগলো কে জানি। কে কে কোথা থেকে দেখছো তোমরা অবশ্যই কমেন্ট বক্সে জানাও কে কোথা থেকে দেখছো ভিডিওটা। আর সত্যি ভালো লাগলে লাইক কমেন্ট করে শেয়ার করো। আর নতুন হলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। চলো দেখা হচ্ছে নেক্সট ক্লাসে।